5 আগস্টের পর আত্মগোপনে পুলিশের 50-এর বেশি কর্মকর্তা। দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক সদিচ্ছায় জোর। প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশ ইস্যুতে সম্পর্কে নতুন জটিলতার শঙ্কা। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্যর্থ সরকার। প্রতিবাদ সমাবেশে 11 দল কারো দাদাগিরি মেনে না নেয়ার হুঁশিয়ারি। কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের। চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবং ভার্চুয়ালি সই হয়ে গেছে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক। দাবি ট্রাম্পের, চুক্তির শর্ত ভেঙে লেবাননে ইসরায়েলের বিচ্ছিন্ন হামলা চলছেই। স্বাগত স্টার নিউজে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 5 আগস্টের পর পলাতক বা আত্মগোপনে পুলিশের 50-এর বেশি কর্মকর্তা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতে অবস্থান করছেন। তাদের অনেকে, প্রায় সবার বিরুদ্ধেই রয়েছে হত্যা চেষ্টা সহ নানা মামলা। তাদের দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা ছাড়াও রাজনৈতিক সদিচ্ছায় জোর দিচ্ছেন সাবেক পুলিশ প্রধানরা। পাশাপাশি দিচ্ছেন দ্রুত তদন্ত শেষের তাগিদও। জুলাই অভ্যুত্থান দমনে এভাবে বেপরোয়া ভূমিকায় ছিল পুলিশ। গুলি, টিয়ারশেল, লাঠিচার্জ থেকে শুরু করে বিগত সরকারকে নানান বুদ্ধি পরামর্শ দিয়ে। এতে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েক ডজন পুলিশ কর্মকর্তাকে হয় বিদেশে পালাতে হয়েছে, নয়তো যেতে হয়েছে আত্মগোপনে। হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের নানা মামলায় আসামি হয়েছেন তারা। সে মামলায় বড় নাম সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সঞ্জিত কুমার রায়, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের মতো কর্মকর্তারা। গোয়েন্দা সূত্র বলছে 117 মামলার আসামি হাবিবুর রহমান রয়েছেন যুক্তরাজ্যে। হারুন আর রশিদের অবস্থান যুক্তরাষ্ট্রে। তার নামে মামলা 171টি। মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা 46টি। তিনি ও প্রলয় জোয়ারদার পলাতক ভারতে। আরেক কর্মকর্তা 125 মামলার আসামি বিপ্লব কুমারের অবস্থান এখনো জানা যায়নি। এ অবস্থায় সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন, অভিযুক্ত কর্মকর্তাদের ফিরিয়ে বিচার নিশ্চিতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। পাশাপাশি তৎপরতা বাড়াতে হবে কূটনৈতিক চ্যানেলে। ডিপেন্ড করে গভর্নমেন্টের সদিচ্ছার উপরে, অথরিটির, ওই দেশের অথরিটি, এই দেশের অথরিটি, তারা যদি পার্সু করে নিশ্চয়ই আনা যায়। আরেক সাবেক পুলিশ প্রধান বাহারুল আলমের পরামর্শ, সাবেক পুলিশ কর্মকর্তাদের মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে নির্দোষদের দায় মুক্তি দিতে হবে। অনেক পুলিশ অফিসার ইনভলভ ছিলেন, সেটা অতি উৎসাহী হয়ে হোক অথবা যে কোনোভাবেই হোক। 8-10টা তো আমার মনে পড়ে আমরা অ্যাপ্লাই করেছি ফর ইস্যুইং নোটিস। যদি অপরাধী হয়ে থাকেন সেটার জন্য আইনগত যে ব্যবস্থা, অথবা যদি না হয়ে থাকেন তাহলে তাকে এই অ্যাকুইটাল দেওয়া। দায়ীদের বিচার নিশ্চিত করে নির্দোষদের দায় মুক্তিতে বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়বে এবং অনিশ্চয়তা কমবে বলেও মনে করছেন পুলিশের সাবেক কর্মকর্তারা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধা দেয়ায় তৈরি হয়েছে অস্বস্তি। একে দুঃখজনক বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে ভারত গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা। এতে সফর বাতিল করে কলম্বো হয়ে দেশে ফেরেন তিনি। এ নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না দিলেও ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই ঢাকায় শুরু হয় কূটনৈতিক তৎপরতা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, এই ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়, সংগ্রহ করা হচ্ছে বিস্তারিত তথ্য। বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে
অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। ঘটনাটিকে দুঃখজনক বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। দিল্লিতে ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে ঘটা এই ঘটনার প্রেক্ষিতে সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়েছে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুদেশের সম্পর্কে নতুন জটিলতা তৈরি করবে বলছেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। মন্ত্রী পদমর্যাদার কারো সঙ্গে এমন আচরণে বিস্ময় জানান তিনি। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও টেলিভিশন টকশোর পরিচিত মুখ ডাক্তার জাহিদুর রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার পাশাপাশি সরকার প্রধানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তবে দিল্লিতে তার সঙ্গে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ নিয়ে বিস্ময় জানান সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। প্রতিবাদের পাশাপাশি সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ারও আহ্বান তার। আমি খুব আশ্চর্য হচ্ছি যে মন্ত্রী পর্যায়ের একজন ভদ্রলোককে এইভাবে হেনস্থা করা হতে পারে, এটা আমাকে একটু আশ্চর্য করছে। যদি সত্যিই ভারতের বিমানবন্দরে তারা ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে এটা আমাদের সরকারের দিক থেকে প্রতিবাদ করা হবে। এই কূটনীতিক বলেন, 5 আগস্টের পর নানা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন চলছে, এই ঘটনা তাতে নতুন জটিলতা তৈরি করবে। তাই দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতের প্রতিও আহ্বান জানান তিনি। আমাদের সম্পর্ক এখন সামনের দিকে যাওয়া, এই নিয়ে সাম্প্রতিককালে যেসব জটিলতা হচ্ছে তার উপর একটা নতুন জটিলতা তৈরি হলো, এটা তো নিঃসন্দেহেই বলা যায়। ডাক্তার জাহেদের এই সফরে দিল্লি বিমানবন্দরে বাংলাদেশ দূতাবাসের কারণ না থাকাকে দুঃখজনক বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। প্রোটোকল সার্ভিস জন্য বিমানবন্দরকেও জানানো হয় এবং সেখানে বিমানবন্দরে আমাদের মিশনের কর্মকর্তারা উপস্থিত থাকার কথা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয়ে দুর্নীতিসহ নানা অপকর্মে জড়ান সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুবাইয়ে গ্রেফতারের পর তাকে ফেরাতে কূটনীতির পাশাপাশি দুদেশের রাজনৈতিক সম্পর্কও বেশ গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। সাব্বির আহমেদের রিপোর্ট। হ্যালো, 2018 সালের 26 মে মুঠোফোনের এই আর্তনাদেই স্পষ্ট হয় র্যাবের কথিত ক্রসফায়ার নাটক এবং নির্মম নিষ্ঠুর হত্যাযজ্ঞের কথা। কক্সবাজারের টেকনাফের কাউন্সিলর একরামের এই হত্যার ঘটনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তৎকালীন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল। পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, তার বিরুদ্ধে 17টি বৈষম্য বিরোধী হত্যা ও হত্যা চেষ্টা সহ অন্তত 27টি মামলা রয়েছে। তার পরিবারের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকের। ওই সময় যেহেতু তার এসব অভিযোগের ব্যাপারে কোনো ধরনের প্রতিকারমূলক উদ্যোগ অথবা কোনো অনুসন্ধান করা হয়নি, তাতে তো মনে হয় যে এটা আসলে রাষ্ট্রীয় প্রশ্রয়ই হয়েছে। সাবেক এই আইজিপির মতে, সরকারি চাকরিতে থেকে তিনি যা করেছেন তা চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আসলে তখন তো পুরো রাষ্ট্রযন্ত্রই আসলে বলা যায় দুর্নীতিগ্রস্ত ছিল। একটা ফ্যাসিস্ট রেজিম যেহেতু ছিল, তারা তাদের ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে তারা সব ধরনের অনৈতিক, অন্যায়, বেআইনি কাজ করেছে। পুরো প্রশাসন যন্ত্র অথবা রাষ্ট্রযন্ত্রের অংশ হিসেবেই বলা যায় যে তৎকালীন আইজি পুলিশ এই কাজগুলো করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার বেনজিরকে ফেরাতে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক সুসম্পর্ক। বেশ জটিলতা আছে, মানে অত সিম্পল না। আবার অনেক সময় হয় যে দুই রাষ্ট্রের মধ্যে যদি একটা ভালো আস্থা থাকে, তখন কিন্তু কি বলা হয় সহজ হয়ে যায়। অনেক সময় হয় যে এসব ব্যক্তি আবার একাধিক পাসপোর্ট রাখে, তো তারা তখন বলবে যে আমি এই পাসপোর্ট না, আমার এই পাসপোর্ট। সেই জায়গায় আবার কি বলা হয় না ফেরার বিষয় চলে আসে।
দুদকের আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় গেল 12 জুন দুবাইয়ে গ্রেপ্তার করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। সীমান্ত হত্যা, অবৈধ পুশিন ও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে সরকার। রাজধানীতে প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ করেছে 11 দল। নেতারা বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সাথে ভারত একের পর এক আগ্রাসী আচরণ করছে। কোনো দেশের দাদাগিরি জনগণ আর মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। ভারত কর্তৃক বাংলাদেশে অবৈধ পুশিন, সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সীমান্ত হত্যা ও পুশইনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দাবি করেন, সরকারের দুর্বলতা ও নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্ত সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না। বাংলার শাসকদের, দিল্লির শাসকদের পরাজিত করবার ইতিহাস আছে। শিক্ষা নিয়ে ব্যবস্থা নেন। সরকারকে বলবো, যদি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন বন্ধ করতে না পারে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে যদি গুলি করে হত্যা করা হয়, সেটা যদি অপরাধের কারণে হয়, সেটাকে বর্ডার কিলিং বলা যাবে না, সীমান্ত হত্যা বলা যাবে না। ধিক্কার বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে। প্রধান অতিথির বক্তব্যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে। প্রতিবেশী কোনো দেশের আগ্রাসন দেশের জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতার, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমরা বৈষম্য, আধিপত্যবাদী এবং নিজেদের উপরে দাদাগিরি, বাবুগিরি করে বাংলার বীর জনগণকে প্রধানত রাখা যাবে না। সংসদে হিজাব নিয়ে সরকারি দলের এক এমপির বক্তব্যের সমালোচনা করেন জোট নেতারা। সমাবেশ শেষে শাহবাগ থেকে শুরু হয়ে 11 দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল শেষ হয় পল্টন মোড়ে গিয়ে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। নতুন করে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয়দের ঠেলে দেওয়ার চেষ্টার ঘটনায় জামালপুর, কুড়িগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গেল রাত 10টার দিকে দেওয়ানগঞ্জের ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির কঠোরতায় পণ্ড হয়ে যায় সেই চেষ্টা। সেই থেকে শূন্যরেখায় আটক আছেন ওই ব্যক্তি। রাতের অন্ধকারে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে নৌপথে এক নারীকে পুশইনের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পরে তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 3 দিন ধরে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন নারী, শিশুসহ 9 জন। এর মধ্যে গয়তাপাড়া সীমান্ত দিয়ে 6 জন ও ভন্ডুর চর সীমান্ত দিয়ে 3 জনকে পুশইনের চেষ্টা করলে তা প্রতিহত করে বিজিবি। পুশিন ইস্যুর সবশেষ খবর জানাতে কুড়িগ্রাম সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন ও জয়পুরহাট সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। শুরুতেই জানবো কুড়িগ্রাম থেকে। আলমগীর, গেল রাতে বিএসএফ এর পুশিন চেষ্টার সীমান্ত পরিস্থিতি কেমন এবং সবশেষ আসলে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? আমরা যেমনটি জানতে পেরেছি স্থানীয় মানুষজনও বিজিবির সঙ্গে আছেন, সবকিছু আমাদের জানাবেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বাকি যে 3 জনকে পুশিন করা হয়েছিল বন্দুর চোরা 6 জনের মধ্যে যে বিষয় যেখানে নারী পুরুষ সহ একটি কিন্তু 6 মাসের সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি যে গেল রোববার করছেন। তো আমরা স্থানীয় সূত্রে যে বিষয়টি আপনাদের একটু দেখাতে পারি, দুই পাশেই কিন্তু দুই দেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে, অর্থাৎ বাংলাদেশের বিজেপি এবং পার্শ্ববর্তী বিএসএফ, তারা কিন্তু অবস্থান নিয়েছে। মাঝখানে অর্থাৎ মোমেন্ট ল্যান্ডের যে বাংলাদেশি যে জায়গাটুকু রয়েছে সেখানে কিন্তু এই 6 জন অবস্থান করছেন।
তো বলা চলে আসলে কিন্তু এখানকার যারা স্থানীয়রা যে বিষয়টি বলছেন, অর্থাৎ নোম্যান্স ল্যান্ডের যে বাংলাদেশি যে জায়গাটুকু রয়েছে সেখানেই কিন্তু এই 6 জন অবস্থান করছেন। তো বলা চলে আসলেই কিন্তু এখানকার যারা স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে ভারতীয় বাহিনী কিন্তু প্রায় প্রতি রাতেই যখনই আসলে তারা এই সীমান্তবর্তী যে এলাকার যে লাইটগুলো রয়েছে তা কিন্তু তারা নিভিয়ে কিন্তু এখানে প্রতিনিয়তই পুশিং করার চেষ্টা করছে। কিন্তু আমাদের বিজিপি এবং যে স্থানীয় যেসব বাসিন্দারা রয়েছেন তাদের জন্য কিন্তু আসলে তারা সেখানে আসলে পুশিং করতে ব্যর্থ হচ্ছেন। তো আমি কথা বলেছি যে এখানকার যারা আসলে বিজিবির দায়িত্বে রয়েছেন তারা যে বিষয়টি বলছেন, তারা এদেশের সীমান্ত এখন পুশিং ঠেকাতে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আর যদি আমি এখানে যারা পুশিংকৃত যেসব ব্যক্তিরা রয়েছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি শিশু রয়েছে, একদম 6 মাসের একটি শিশু বাচ্চা, আর একটি শিশুর সাথে নারী পুরুষ উভয় কিন্তু এখানে একটি ছাউনি, একটি আসলে যে এখানে যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু ছাতা থেকে শুরু করে তারা তাদের নানাভাবে সহযোগিতা করছেন, তাদের খাবার থেকে শুরু করে খাবার পানীয় তারা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের যেসব নাগরিকরা রয়েছেন তারা কিন্তু সেখানে দিয়ে যাচ্ছেন। তো স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে এই পুশিং ঠেকাতে তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি বিজিবি এবং স্থানীয় যেসব এখানকার লোকজন রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক একটি টহলের মধ্যেই রাখছেন। আর বিজিবির তরফ থেকে যে বিষয়টি বলা হচ্ছে, জামালপুর 35 ব্যাটালিয়ন বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে পুশিং ঠেকাতে বিজিবি কিন্তু স্থানীয়দের সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই কোনো ক্রমেই যেন কোনো অনুপ্রবেশকারী এই দেশে প্রবেশ না করতে পারে তার জন্য তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে যেতে চাই জয়পুরহাটে। মামুন, আমরা কুড়িগ্রাম থেকে যেমনটি শুনছিলাম বিজিবির সঙ্গে সঙ্গে সাধারণ মানুষরা আসলে প্রতিরোধে কাজ করছে এবং সবকিছু মিলিয়ে জয়পুরহাটে পুশিনের কি অবস্থা, সেখানে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? আলিফ, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম কুড়িগ্রামের কথা। জয়পুরহাটের পরিস্থিতি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, জয়পুরহাটের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে গত 2 দিন আগে এক বৃদ্ধকে পুশিং করা হয়েছিল, তবে তাকে কিন্তু বিজিবি এবং স্থানীয়রা মিলে কিন্তু আবার পুশব্যাক করা হয়। এরপর পরই কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা গতকাল এবং আজকেও খোঁজ নিয়েছি, বিজিবি এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আপনি যেমন বলছিলেন যে বিজিবির সাথে সাথে কিন্তু এখানকার স্থানীয় যারা মানুষ রয়েছে তারাও কিন্তু বিজিবির সাথে থেকেই কাজ করছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন। আর বিজিবিরা মাইকিং করছেন, সচেতন করছেন যেন কোনো কারণ ছাড়াই যেন শূন্যরেখার কাছাকাছি যেন মানুষজন ঘোরাফেরা না করে এবং অপরিচিত মানুষজন দেখলেই যেন সাথে সাথে বিজিবিকে সংবাদ দেয়। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জয়পুরহাটের 2টি ব্যাটালিয়নের পক্ষ থেকে 26 কিলোমিটার যে সীমান্ত এলাকা রয়েছে সেটি সতর্ক অবস্থানেই রয়েছেন। আমি বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুর বাড়ির সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন বিজিবিরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছেন। সেই সাথে স্থানীয়দের সাথেও কথা বলেছি। স্থানীয়রা বলছেন বিজিবি যখন যেভাবে ডাকছে তারা কিন্তু সেভাবেই তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এবং সেটি আমরা নিজেরাও দেখেছি। এবং জয়পুরহাটের এই পরিস্থিতি যদি বলা যায়, জয়পুরহাটে এখন পর্যন্ত একজনকেই পুশিং করা হয়েছিল, তাকে আবার পুশব্যাক করা হয়েছে। তবে পুশিংয়ের বর্ধনের খবর কিন্তু এখন পর্যন্ত জয়পুরহাটে আমরা পাইনি। তবে শুনছিলাম আমরা স্থানীয়দের কাছ থেকে যে বিএসএফ এর যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোতে কিন্তু কিছু নাগরিকদেরকে নিয়ে আসা হয়েছে, যে কোনো মুহূর্তে তারা পুশ ইন করতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে যদি বলা যায় আলিফ, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল জয়পুরহাটের সীমান্তের এখনকার মতো আমার কাছে থাকা সর্বশেষ খবরাখবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম সীমান্ত এবং জয়পুরহাট সীমান্ত থেকে সহকর্মীরা যুক্ত হয়ে ভারতীয় বাহিনীর পুশিং চেষ্টা এবং বিজিবির তৎপরতা সম্পর্কে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর। আবারও স্বাগত স্টার নিউজে। লাইসেন্স ফেরত পেতে আজ উচ্চ আদালতে আপিল করতে যাচ্ছে আদ্দিন হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রীর আনা কোটি টাকা ঘুষ দিতে চাওয়ার অভিযোগও নাকচ করেছে তারা। হাসপাতালটির আইসিইউ এনআইসিইউতে এখনও চিকিৎসাধীন রয়েছেন সংকটাপন্ন 60 জন রোগী। 27 মে রাজধানীর আদ্দিন হাসপাতালে মর্মান্তিক মৃত্যু হয় 6 নবজাতকের। পরে এ ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। 11 জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। এর পরপরই লাইসেন্স ফেরত পেতে আদ্দিন কর্তৃপক্ষ টাকা নিয়ে ঘুরছে বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। এই যে আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে,
আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। তবে সংবাদ সম্মেলনে ঘুষ দিতে চাওয়ার অভিযোগ অস্বীকার করেন আদ্দিন ফাউন্ডেশন। আমি তার পিছনে টাকা নিয়ে কেন বলবো? আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে ঘোরার দরকার নেই। আমি তার পিছনে টাকা নিয়ে ঘুরিনি। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। লাইসেন্স বাতিলের 30 দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকার কথা তুলে ধরে মঙ্গলবার আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন তারা। 30 দিনের মধ্যে যে আপিল করার কথা, আমরা আশা করতেছি আগামীকালকে আমরা একটা আবেদন করব মন্ত্রণালয়ে। মানে আমাদের দরখাস্ত লেখা হয়েছে, আগামীকাল আমরা আবেদন করব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা 72 ঘন্টার মধ্যে রোগী স্থানান্তরের কথা থাকলেও এখনও হাসপাতালটির আইসিইউ ও এনআইসিইউ মিলিয়ে সর্বমোট 60 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শ্রীমঙ্গলে শুইলপুর গ্রামের জখাতুন বিবি। স্বামীর মৃত্যুর পর ঠাঁই হয় ভাইয়ের সংসারে, সেখানেও অভাব অনটন, বাধ্য হয়ে বেছে নেন ভিক্ষাবৃত্তি। হতদরিদ্র এই নারী এবার পাচ্ছেন ফ্যামিলি কার্ড, তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী মরণে ওনকে আমি বড় বিয়েসবের মতো করি, ওনকে আমার খেউটায় খাটায় আমার ফালতো পালন যন্ত্র নাই, ওনকে আমি এখন দিয়া পূজাত করা বাইরে গেছে আসলাম, বাইরে গেছে বাইরে গেছে দেখা যায় তারই ফেট চলে না, চার ফেট চলতো না আমার ফালতো সামনে। জখাতুনের মতো মৌলভীবাজারের আরও 3 শতাধিক নারী পাচ্ছেন তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড। রিক্সা রুজি দিয়া আমার ফ্যামিলিটা চলে না, খুব একটা কষ্টে চলে। ফ্যামিলি কার্ডটা পাইলে তো একবার খুশি হইব। প্রধানমন্ত্রী যদি দেন তে ধরিলেন আমরা একটু সাহায্য পাইলাম। খাট আমি পাই সরকারে দেই, আমার একটু সাহায্য। আগামী 17 জুন মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি। পরে যাবেন জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, সেখানেও বিতরণ করবেন কার্ড। মাঠ পর্যায়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে আমরা সেটা রিভেরিফিকেশন করছি। আশা করছি চূড়ান্তভাবে ফ্যামিলি কার্ডের মধ্যে যারা থাকবেন তারা যোগ্য উপকারভোগী থাকবেন এবং এই ফ্যামিলি কার্ডের সুবিধা তারা নিশ্চয়ই তারা অত্যন্ত খুশি হবেন। মঞ্চ তৈরি সহ প্রধানমন্ত্রীকে বরণে চলছে শেষ সময়ের প্রস্তুতি, থাকবে নিরাপত্তা ব্যবস্থা। সামগ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সামগ্রিকভাবে সমন্বয় করছে, আপনারা জানেন আইন অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স, পাশাপাশি আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা দপ্তরে আমরা যে আমাদের সার্বিক সহযোগিতা সেটা আমরা করছি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। জেলা জুড়েই এখন সাজ রব। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর ঘিরে মৌলভীবাজার বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সেই সঙ্গে পুরো এলাকা জুড়ে বইছে নিরাপত্তা বেষ্টনীর নানা প্রস্তুতি। সেসব খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ হোসেন। ফরহাদ, প্রধানমন্ত্রীর সফর ঘিরে আসলে বিএনপি নেতাকর্মীদের কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন, সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সবকিছু বিস্তারিত আমাদের জানাবেন। জি আলিফ, আপনি যেমনটা বলছিলেন যে মৌলভীবাজারে আগামীকাল কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন এবং তিনি তার যে সফর ঘিরে রয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে মাঠটি রয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, সেই মাঠে কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কিছুক্ষণ পরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা প্রশাসনের লোকজন আছেন তারা কিন্তু কিছুক্ষণ পরপর আসছেন এবং দেখে শুনে যাচ্ছেন তাদের এই পরিবেশ এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা শেষ পর্যন্ত তারা দেখছেন। আমি যদি আপনাকে আরও একটু জানাই যে এখানে তারেক রহমান যখন আসবেন প্রথমেই কিন্তু তিনি শ্রীমঙ্গলে যাবেন, সেখানে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনি বক্তব্য রাখবেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ করবেন সেখানকার মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে। সেখানে 155 জন উপকারভোগী রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে যে অনুষ্ঠানটি হবে সেখানে কিন্তু রাজনগর উপজেলার 152 জন
উপকারভোগীকে কার্ড বিতরণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আসলে দলের যে দলীয় নেতাকর্মীরা কিন্তু তারা মিছিল করেছেন। গতকালেও আমরা দেখেছি যে রাতের বেলা তারা মিছিল করছেন, আনন্দ মিছিল করছেন। তাদের চেয়ারপারসন এবং তাদের যে সরকারের প্রধানমন্ত্রী আসছেন সেজন্য তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে যে আমাদেরকে জানানো হয়েছে তারা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করছেন। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটি নিয়ে আসলে প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ হোসেন। ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ধরে রাখতে সরকার ও বাংলাদেশ ব্যাংককে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন ব্যাংক খাতের বিশেষজ্ঞরা। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে বিপর্যয়ের আশঙ্কা তাদের। অন্যদিকে ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠনের ক্ষেত্রে সৎ ও দক্ষ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। খুরশিদ আলমকে চেয়ারম্যান করার পর থেকেই তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আস্থার সংকটে ব্যাংক থেকে 4,000 কোটি টাকার বেশি তুলে নেয় গ্রাহকরা। তারল্য সংকট কাটাতে ব্যাংকটিকে দুদিনে 5,000 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। তবে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে রোববার ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। নীতি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় একজন নির্বাহী পরিচালককে। দায়িত্ব নিয়েই আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা ও লেনদেন স্বাভাবিক করতে কাজ করার ঘোষণা দেন তিনি। গ্রাহকদের আর পিছনে ফিরে তাকাতে হবে না, আপনারা নির্বিঘ্নে আপনাদের লেনদেন করবেন, স্বাভাবিকভাবে লেনদেন চলবে। অর্থনীতিবিদরা বলছেন ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির অন্যতম একটি চাকা। এই ব্যাংক থেকে গ্রাহকের আস্থা উঠে গেলে বড় বিপর্যয়ের আশঙ্কা তাদের। আমানতকারীরা যদি ব্যাংকমুখী না হন, তারা যদি তাদের সঞ্চয়ের যে উদ্বৃত্ত যেটা অংশ আছে সেটা যদি ব্যাংকে জমা করতে এখনো স্বাচ্ছন্দ্য বোধ না করেন, ঝুঁকি অনুভব করেন, সেক্ষেত্রে এই সরকারি তহবিল থেকে বা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সময়ে সময়ে যে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে এ কিন্তু আলটিমেটলি দীর্ঘমেয়াদী ব্যাংকে সমাধান নিয়ে আসবে না। গ্রাহকের আস্থা ধরে রাখতে তারল্য সহায়তার পাশাপাশি সরকার ও বাংলাদেশ ব্যাংকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার পরামর্শ ব্যাংক খাতের এই বিশেষজ্ঞের। সরকার তথা রেগুলেটরি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক তারা এই ব্যাংকে খুব বেশি মাত্রায় যে এক্সপেরিমেন্টিং যেটা তারা করতে চাচ্ছেন বা করেছেন ইতিমধ্যে, সেখান থেকে আমার কাছে মনে হয় তারা সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেবেন। পরবর্তী যে পরিচালনা পর্ষদ আসবেন বা ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষে যারা আসবেন তাদেরকে যাতে বাদ বিচার করে এবং একটি দক্ষ বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে যদি এই প্রতিষ্ঠানে পরিচালনার জন্য পরিচালনা পর্ষদে নিয়ে আসা হয়, আমার কাছে মনে হয় আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব। ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠনের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই গঠন হবে 5 সদস্যের নতুন বোর্ড। আতাউন নিয়ন, স্টার নিউজ, ঢাকা। অবশেষে মহাখালী, সায়দাবাদ ও গুলিস্তান বাস টার্মিনালে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিচ্ছে সরকার। যানজট কমাতে তৈরি হচ্ছে অস্থায়ী ডিপো। এতে মহাখালীর জন্য পূর্বাচল আর সায়দাবাদের গাড়ি রাখা হবে কাঁচপুরে। রাজধানীর নাগরিক ভোগান্তির আরেক নাম যেন বাস টার্মিনাল। সড়কে পার্কিং থেকে শুরু করে যেখানে সেখানে থেমে যাত্রী তোলায় পুরো সড়কে তৈরি হচ্ছে যানজট। আর এক্ষেত্রে বড় 3 নাম গুলিস্তান, মহাখালী ও সায়দাবাদ। জাতীয় সেবায় এসব টার্মিনাল ঘিরে নৈরাজ্য বন্ধে এবার নড়ে চড়ে বসেছে সরকার। গাড়ি রাখার জন্য অস্থায়ী ডিপো নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিস্তারিত জানান ঢাকা উত্তর ও দক্ষিণের প্রশাসক। সায়দাবাদে এক স্টেশন, কাঁচপুরে আমরা একটা আন্তঃজেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি। ওইটাও উনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে যাতে এখানকার থেকে লোডটা কমানো যায়। গুলিস্তানের এই টার্মিনালটাকেও সরানোর জন্য আমাদের ডিসিশন হয়েছে। মহাখালী আন্তঃজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে হয়তো বা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। হয়তোবা পূর্বাচলের দিকে আন্তঃজেলা বাস যেখানে খালি জায়গাগুলো আছে এরকম একটা মোটামুটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ঢাকা গাজীপুর রুটের আরেক বিস্ফোরা বিআরটি প্রকল্প নিয়ে গঠন করা হয়েছে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি। তারা 7 দিনের মধ্যে জমা দেবে প্রতিবেদন। এটাকে কিভাবে একটা ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় এবং যে বিনিয়োগটা হয়ে গেছে এটা সর্বোচ্চ ব্যবহার কিভাবে করা যায়
এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 3 জন বিশেষজ্ঞকে ডেকেছেন যারা গণপরিবহন নিয়ে কাজ করে। উনি শুনেছেন আগামী 7 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত আপনারা দেখতে পারবেন, যাতে করে বিনিয়োগটা এটা সর্বোচ্চ ব্যবহার হয়। আগামী সপ্তাহে শাহবাগ বোর্ডে ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা স্থাপন করা হবে বলেও জানান এই যোগাযোগ বিশেষজ্ঞ। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানিতে সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকরিচ্যুত হওয়া শিক্ষক ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদি ইকবাল। মঙ্গলবার ভোরে সভার শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিন্ডিকেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী 9 শিক্ষক ও 1 কর্মকর্তাকে পদোন্নতি, বেতন অবনমন, 2 শিক্ষককে সতর্কীকরণ এবং 7 শিক্ষক ও 1 কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিন্ডিকেট সভা শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, 2024 সালের 14, 15 ও 17 জুলাই হামলার ঘটনাকে কেন্দ্র করে গঠিত তদন্ত ও স্ট্রাকচার্ড কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দীর্ঘ পর্যালোচনা শেষে সিন্ডিকেট এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তৎকালীন উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষের বিরুদ্ধে সিন্ডিকেট আরও 3টি স্ট্রাকচার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটি পর। আরও একবার স্বাগত স্টার নিউজে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভার্চুয়ালি সই হয়ে গেছে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি। G7 সম্মেলনে তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আর ইরানের পক্ষ থেকে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ চুক্তিতে সই করেছেন। ট্রাম্পের দাবি, চুক্তি সইয়ের পর হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়া হয়েছে। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে, গেল 96 ঘন্টায় এই পথ দিয়ে কোনো জাহাজ যায়নি। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। তবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন এরই মধ্যে ইলেকট্রনিক্যালি সই হয়ে গেছে তা। CNN এর প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আর ইরানের তরফে স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ চুক্তিতে স্বাক্ষর করেছেন। ট্রাম্প বলছেন ইরান নাকি পারমাণবিক অস্ত্র না অর্জন করার ব্যাপারেও রাজি হয়েছে। চুক্তি সইয়ের পর হরমুজ প্রণালী আংশিক খুলে গেছে বলেও দাবি করছেন তিনি। ভাষ্য, শুক্রবারের মধ্যে কোনো টোল ছাড়াই জাহাজ চলাচল শুরু হবে। ট্রাম্পের দাবি, হরমুজ আংশিক খুলে যাওয়ায় তেলের দাম দ্রুত কমে আসছে এবং শেয়ার বাজার রকেটের গতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, পুরো চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয়ে গেছে। হরমুজ প্রণালীও ইতিমধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। শুক্রবার নাগাদ পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন না করতে সম্মত হয়েছে। এটি নিশ্চিতে কঠোর নজরদারি ব্যবস্থা থাকবে। পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের তরফে এখনো কিছু জানানো হয়নি। তবে গেল 96 ঘন্টায় হরমুজ দিয়ে কোনো জাহাজ যায়নি বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই চুক্তিতে স্বাক্ষর করার জন্য ইরানকে অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র, যাকে ভুয়া খবর বলছে ওয়াশিংটন। শুক্রবারের পর খুব শিগগিরই চুক্তির বিস্তারিত নথি প্রকাশ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। আমরা এই সপ্তাহে চুক্তির পূর্ণাঙ্গ নথি প্রকাশ করব। ইরান যদি দীর্ঘমেয়াদী প্রয়োজনীয় প্রতিশ্রুতি দেয় আর 5টা স্বাভাবিক দেশের মতো আচরণ করে, তাহলে আমরা তাদের ওপর থেকে বড় ধরনের নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত। তবে অনেকে ভাবছে যুক্তরাষ্ট্র ইরানকে অর্থ দেবে, এটা ভুল। নতুন চুক্তিকে অন্য যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী আখ্যা দিয়েছেন ট্রাম্প। এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কটাক্ষ করে বলেন, 2015 সালের ওই ভয়াবহ চুক্তির মতো নয় এবারের চুক্তি। ইফফাতিরা, স্টার নিউজ। দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকায় ইসরায়েলের বিচ্ছিন্ন হামলা সত্ত্বেও বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত লেবানিজরা। ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির আওতায় লেবাননেও যুদ্ধবন্ধের আশায় আছেন তারা। দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকায় ইসরায়েলের বিচ্ছিন্ন হামলা সত্ত্বেও বাড়িঘরে ফিরছেন বাস্তুচ্যুত লেবানিজরা। ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির আওতায় লেবাননেও যুদ্ধবন্ধের আশায় আছেন তারা। ইরান যুদ্ধকে কেন্দ্র করে হিজবুল্লাহকে দমনের লক্ষ্যে দক্ষিণ লেবাননে প্রায় 3 মাস ধরে হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় মারা যায় 3000-এরও বেশি মানুষ। বাস্তুচ্যুত হয় লেবাননের অন্তত 12 লাখ নাগরিক। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির সমঝোতার আওতায় সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে এমন খবরে নিজেদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। যদিও দক্ষিণ লেবাননের বাসিন্দাদের এখনই তাড়াহুড়া করে না ফেরার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কারণ ইসরায়েল বলেছে, দক্ষিণ লেবাননে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের আগ পর্যন্ত তারা ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না।
আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি এবং শহরের দিকে যাচ্ছি। আল্লাহর শুকর, যুদ্ধবিরতি হয়েছে সর্বশক্তিমান আল্লাহর দয়া এবং যোদ্ধাদের কারণে। আমি আগে জ্বালানি ভরে নিচ্ছি, তারপর আমরা আল্লাহর উপর ভরসা করে আমাদের ঘরের দিকে রওনা হব। আল্লাহর রহমতে যুদ্ধের সময়টা নিরাপদে এবং ভালোভাবেই পার হয়েছে। জানি না বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা 8 জন ক্রু নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায় এডওয়ার্ড এয়ারফোর্স ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুর্ঘটনার শিকার হয় এটি। ঘাঁটির কর্মকর্তারা জানান বিমানটি রাডার আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে একটি পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। সংবাদ সম্মেলনে বলা হয়, উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী বোয়িং নির্মিত B-52 স্ট্রাটোফোর্স দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমান বহরের অন্যতম প্রধান অংশ। পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম এই বিমানটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ নিয়ে গঠিত তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিমান বাহিনী। এই ছিল স্টার নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।